সকাল থেকেই আজকে অত্যন্ত উত্তেজনার মধ্যেই সবাই রয়েছেন। সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশন 2016 যে প্রথম এসএলএসটি তার আজকে শুনানি ছিল আপনারা জানেন, এবং সেই শুনানিতে আমাদের মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির তরফ থেকে আমাদের অ্যাডভোকেট প্যানেল ছিল, এবং সেই অ্যাডভোকেট প্যানেলের মাধ্যমে আমরা আমাদের অ্যাডভোকেট প্রতীক ধর এবং অ্যাডভোকেট গৌরাঙ্গ দেবনাথ জুনিয়র অ্যাডভোকেট, এর সাথে আমাদের এওআর যিনি ছিলেন সিংহানিয়া স্যার, শারদ সিংহানিয়া, তারা দীর্ঘ সময় থেকেছেন, পুরোটাই থেকেছেন। এবং আজকে 10:30 থেকেই শুরু হয়েছে, 1 নম্বর সিরিয়ালই ছিল। প্রথমে 1টা পর্যন্ত হয়, লাঞ্চ ব্রেকের পরও আবার 2টো থেকে 4টা, 2টো সেশন মিলে পুরোটাই শুনেছেন, কিন্তু কমপ্লিট হয়নি। বিরাট যেহেতু ম্যাটার, যদিও গতদিন সিজিআই বলেছিলেন সঞ্জীব খান্না স্যার যে এবারের আমি খুব ছোট করেই শুনে নেব, গতদিন তিনি বলেছিলেন। দীর্ঘ সময় তিনি শুনছেন, এবং শোনার সাথে সাথে প্রথমে আমরা দেখলাম যে 10:30টার সময় স্টেটের পক্ষ থেকে উকিল বললেন, এবং তিনি দীর্ঘ সময় তার এসএলপি নিয়ে আলোচনা করলেন। পরে দেখলাম স্কুল সার্ভিস কমিশন তার থেকে বললেন জয়দীপ গুপ্তা। এর পরপর বিভিন্ন যারা রয়েছেন তাদের এসএলপি থেকে এবং তাদের সাবমিশন থেকে, এবং বিশেষ করে হাইকোর্টের যে রায় তাকে কেন্দ্র করে নানান কথা বলেছেন। কিন্তু এটুকু দেখছি আমরা, এবং আমাদের সমিতির পক্ষ থেকেও যিনি ছিলেন দ্বিতীয়ার্ধে আমাদের অ্যাডভোকেট প্রতীক ধর, তিনিও তার সাবমিশন রেখেছেন। কিন্তু প্রথমার্ধে যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছিলাম কোর্টরুমে থেকে, যে সঞ্জীব খান্না স্যার, আমরা যেটা চেয়েছি যারা যোগ্য স্বচ্ছতার ভিত্তিতে নিযুক্ত হচ্ছে সেই তাদের যে প্যানেলটা যাতে বাঁচে, এবং যাতে আনটেন্টেড যারা তাদের যে সংস্থানে পুনর্বহাল করে দেওয়া হয় বা বহাল রাখা হয়, এই যে দাবিটা নিয়ে আমরা এসটির পক্ষ থেকে রাজপথে যেমন লড়াই করছি, তেমনি আমরা এখানেও সুপ্রিম কোর্টেও প্রথম থেকেই লড়াই করছি, এবং একমাত্র শিক্ষক সংগঠনগত হিসেবে এসটিএ যে লড়াইটা করছি, আমরা সেই দাবি রাখার চেষ্টা করেছি। কিন্তু সঞ্জীব খান্না স্যার বা তাদের যে বেঞ্চ, সেটা কোথাও যেন তাদের মধ্যে সেই জিনিস আমরা দেখতে পাচ্ছিলাম না, যে তারা এটা আলাদা আলাদা করতে পারছেন না, বা তারা নানান প্রশ্ন নিয়ে আসছে যে কিভাবে তারা সেগ্রিগেশন করবে। বেশিরভাগটাই সেগ্রিগেশনের পক্ষেই বলেছে, কিন্তু সেটাও তারা সেই জায়গায় আনতে পারছেন না, এরকম একটা জায়গা প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধেও আমরা দেখলাম একইভাবে সেখানে কিছু কথা এলেও কিছুটা পজিটিভ, এবং আমরা দেখলাম যে ইন সার্ভিসদের যে অংশ, সেই ইন সার্ভিসদের অংশের ক্ষেত্রে তিনি তাদের বললেন যে তাদের অ্যাডভোকেট প্লিড করার সময় বললেন যে সেটা তাদের চাকরিতে রাখার ক্ষেত্রে তার পজিটিভ মেন্টালিটি আমরা দেখতে পেলাম। এবং স্বাভাবিক কারণে আমরা এই পজিটিভ থেকে দেখলাম যে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড থেকে আমাদের যিনি প্রতীক ধর স্যার, তিনি বললেন যে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড থেকে দেখার দরকার, এবং আমাদের যারা পিটিশনার রয়েছেন তার সঙ্গে যে এই যে আনটেন্টেড যারা, বা এই আনটেন্টেডদের চাকরি যাবে কিসের সূত্রে, কীভাবে, যারা চুরি দুর্নীতি করেছে বা যারা ওএমআর ম্যানিপুলেশন করেছে, সেগুলোর ক্ষেত্রে সিবিআই বা যারা তদন্ত, তারা সঠিকভাবে সেই তদন্ত রিপোর্ট করতে পারছে না, দায়িত্ব কিন্তু তাদের। তাহলে আজকে যারা চাকরি করলো এতদিন ধরে, তাদের ভবিষ্যৎ গড়ে ওঠার প্রশ্ন থাকলো, সামাজিক মর্যাদার প্রশ্ন থাকলো। আজকে তার পরিবার পরিজন অনেকে অনেক চাকরি ছেড়ে দিয়েও এসেছেন এই চাকরি, বা অনেক অন্য চাকরি পাওয়ার সুযোগ ছিল, কিন্তু এরকম একটা নোবেল প্রফেশনে সেই সুযোগ নেননি, এই নোবেল প্রফেশন ছেড়ে। তাহলে আজকে যে জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে, আমরা মনে করি যে আগামী দিনে সিজিআই যে 7 তারিখ আবার ডেট দিয়েছেন, কমপ্লিট করতে পারেননি, আরও অনেকে বলার আছে, বা যারা পরে বলেছেন হয়তো বা আগামী দিন তাদের কোথাও কিছু অ্যাডিশন থাকলে নিশ্চয়ই শুনবেন, তার ভিত্তিতে সিদ্ধান্ত নেবেন। আমরা এখনও মনে করি যে সিজিআই সংবিধান মেনেই তিনি একটা যথাযথভাবে আমাদের যারা যোগ্য এবং স্বচ্ছতার ভিত্তিতে নিযুক্ত হয়েছেন তাদের চাকরি বহাল রাখার ক্ষেত্রে একটা ব্যবস্থা নিশ্চয়ই নেবেন।
আবার যারা চুরি দুর্নীতির সঙ্গে যুক্ত, বা আপনারা জানেন যে সেখানে আমাদের শিক্ষা দপ্তরের যে নানান মন্ত্রী বা আমলারা থেকেছে, তারা যেভাবে দুর্নীতি করেছে সে কথাও আজকে এসেছে, নানান ক্ষেত্রে নানানভাবেও এসেছে। কিন্তু দীর্ঘ শুনানি, দীর্ঘ বিষয়, শেষ পর্যন্ত আগামী 7 তারিখ পর্যন্ত দেখভাল করতে হচ্ছে। আমরা সুপ্রিম কোর্টে আমাদের পিটিশনারদের পক্ষ থেকে আজাদ স্যার এসেছিলেন, তারকেও কিছু কথা শেষে একটু বলবেন। কোর্টরুমে তিনি যদিও ঢুকতে পারেননি, কারণ ততক্ষণে কোর্টরুম কমপ্লিট হয়ে গেছে, ভর্তি হয়ে গেছে, তিনি পাস ইস্যু করতে পারেননি। স্যার এসেছেন, তার কাছেও 2-4 কথা শুনি। স্যার, আমি ঢুকতে পারিনি কোর্টের রুমে, কিন্তু আমি পুরো শুনানিটা আমি মোবাইলে আমি শুনলাম। পুরো শুনানিটাই আমি মোবাইলে শুনলাম। প্রথম হাফে তো আমি অনেক ভয় পেয়েছিলাম, যেভাবে জাজ সাহেব যে মানে প্রত্যেক আর্গুমেন্টটাকে ক্যান্সেল করে দিচ্ছেন, অনেকে ভয় মানে পেয়ে গেছি। কিন্তু সেকেন্ড হাফে একটু দেখলাম কি শুনেছেন কিছুটা, অনেকে লয়াররা বলেছেন कि যারা আনটেন্টেড তারা কেন চাকরিতে যাবে। আপনি হিন্দিতে বলুন না, হিন্দিতে বলুন। हाँ, मेन यही कि जिन लोगों ने हमारे अनटेंटेड है उनका नौकरी किसी बिना पे जाएगा। उनको तो ना कोई नोटिस दिया गया, ना कुछ इन्फॉर्मेशन है। अब आराम से अपना जॉब कर रहे थे, अचानक से एक दिन नोटिस आया कि उनका नौकरी जो है चला गया। हाउ इज इट पॉसिबल? फॉर एग्जांपल मी, हम खुद ना ये एक प्राइमरी का जॉब छोड़ कर आए, यहाँ भी मेरा अपर प्राइमरी में भी मेरा जॉब था। हम अगर मालूम होता इसमें स्कैम है तो हम ये छोड़कर अपर प्राइमरी में ज्वाइन करते। हमारे पास ऑप्शन था, बट हम इसको जो एक्सेप्ट किए, इसको चूज़ किए। लेकिन आफ्टर 5 ईयर एंड 6 ईयर अब हमारे पास जो नेक्स्ट जॉब का कोई ऑप्शन भी नहीं है। इस कंडीशन में अब मेरा जॉब चला जाए तो हम लोग दूसरे जॉब में अप्लाई भी नहीं कर पाएंगे। तो अगर ऐसा कुछ डिसीजन होता तो ये हमारे लिए बहुत ही मुश्किल हो जाएगा। लेकिन अभी उम्मीद बाकी है, नेक्स्ट हियरिंग तक देखते हैं क्या चांस है। उम्मीद पे दुनिया कायम है। थैंक यू। ठीक है, थैंक यू एवरीबॉडी, थैंक यू।